আজকে আমরা দ্বাদশ শ্রেণীর দ্য আইস হ্যাভ ইট গল্পটা আলোচনা করব। গল্পটা আমি প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। এই গল্পটি ক্লাস 12-এ রয়েছে। গল্পটি লিখেছে রাস্কিন বন্ড। তো গল্পটি পড়ার আগে আমরা গল্পটি সম্পর্কে একেবারে অল্প কথায় আমরা শুনে নেব, তারপরে আমরা গল্পটা পড়ব। বিটুইন দ্য লাইন্স পড়তে হবে, কারণ এখন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কোশ্চিন যে প্যাটার্ন, তাতে লাইন তুলে কোশ্চিন সব থেকে বেশি আসছে। এমনও হয়েছে যে 2 লাইন 3 লাইন লিখে 3-3 পাওয়া যায়। তাই আমরা চেষ্টা করব টেক্সটটা ফুটিয়ে ভালো করে বুঝে বুঝে পড়ব। টেক্সটটা পড়ার আগে আমরা একটু জেনে নিব যে গল্পটা সম্পর্কে জানবো, গল্পের লেখক সম্পর্কে জানবো, তারপরে আমরা টেক্সটটা পড়বো। টেক্সটটা ধরে ধরে এবং প্রত্যেকটা লাইন পড়বো আমরা, ঠিক আছে? এবার যখন টেক্সটটা আমি পড়াবো, পড়ানোর পরে যদি কারো কোনো টেক্সটে কোনো রকম প্রবলেম থাকে, সেই লাইনটি বা সেই শব্দটি আন্ডারলাইন করে রাখবে এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? এবার তাহলে আমরা শুরু করি। দ্য আইস হ্যাভ ইট গল্পটি লিখেছে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড ইনি একজন ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্ট। ইনি একজন ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্ট, মানে ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়। তিনি বইটি লিখেছেন আইস হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা। এই গল্পটা যখন প্রকাশিত হয়, ভারতীয় ছোট গল্প সমগ্র ইংলিশ ম্যাগাজিনে প্রকাশিত হয়। সেই বইটার নাম হলো, ম্যাগাজিনটার নাম হলো কন্টেম্পোরারি অফ ইংলিশ শর্ট স্টোরিজ। সেখানে বইটি প্রকাশিত, গল্পটা প্রকাশিত হয়। তখন তার নাম ছিল আইস, দ্য আইস আর নট হিয়ার, আবার দ্য গার্ড অন দ্য ট্রেন, এ দুটো নামও পরিচিত ছিল। পরবর্তীকালে এটা দ্য আইস হ্যাভ ইট নাম দেওয়া হয়েছে। আমরা টেক্সট বইটা দেখলে বুঝতে পারবো। প্রথমে রাস্কিন বন্ড সম্পর্কে অল্প কথা কিছু বলা রয়েছে। জন্ম কত সালে, এই জিনিসগুলো দেওয়া আছে। 19 মে 1934 সালে জন্ম, এবং তিনি তার গল্পগুলো মূলত পাহাড় কেন্দ্রিক, কারণ তার শৈশবকাল বড় হয়ে ওঠা মুসৌরি এবং হিমালয় পর্বতের পাদদেশেই কেটেছে বেশিরভাগ সময়টা। আমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে 3টি বইয়ের নাম, দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন। রুম অন দ্য রুফ হচ্ছে তার যখন 17 বছর বয়স, তখন সে গল্প উপন্যাসটা লিখেছিল, তার প্রথম উপন্যাস, যেটা পরে পাবলিশড হয়েছিল। অ্যাংরি রিভার হলো যে একটা শিশুদের বই, আর রেইন ইন দ্য মাউন্টেন হলো অটোবায়োগ্রাফিক্যাল বুক। তো সেই জিনিসগুলো আমাদের পড়া দরকার নেই। আমরা যেটা পড়বো সেটা হলো দ্য আইস হ্যাভ ইট, লিখেছেন রাস্কিন বন্ড। গল্পটি শুরু করার আগে, টেক্সটটা শুরু করার আগে প্রথমেই আমরা দেখে নেব গল্পটি সম্পর্কে কি রয়েছে। প্রথমে আমরা আমি আলোকপাত করার চেষ্টা করছি গল্পের মূল চরিত্রগুলো সম্পর্কে, তার গল্পটা কিভাবে ডেভেলপ করেছে সেটা। আমরা গল্পের শুরুতে দেখব যে এখানে গল্পটা রাস্কিন বন্ড লিখেছে ফার্স্ট পার্সন হিসাবে। ফার্স্ট পার্সন মানে বক্তা নিজে, এখানে বক্তা যে সেই লেখক, অর্থাৎ নিজে নিজেই আমাদের পাঠকদের গল্পটা শোনাচ্ছে। এই স্টাইলটাকে বলা হয় ন্যারেটিভ টেকনিক। একদম গল্পের শুরুতে স্টার্টিং লাইন আই দিয়ে শুরু হয়েছে। আই দিয়ে, আই বলতে দ্য ন্যারেটর, দ্য স্পিকার অর দ্য রাস্কিন বন্ড। এখানে প্রথম নিজের কথাই বলছে। আই দিয়ে গল্পটা একেবারে শুরু হয়েছে। এবার গল্পটা আমরা যখন দেখব, গল্পের শুরুতে যে ট্রেন কম্পার্টমেন্টে লেখক যাচ্ছেন, একেবারে গল্প শুরুতে ট্রেন কম্পার্টমেন্টে লেখক যাচ্ছেন, যেতে যেতে রৌনা নামক একটা স্টেশনে গিয়ে ট্রেনটা দাঁড়াবে। সেখানে একজন যুবতী, কম বয়স একজন যুবতী সেই ট্রেন কম্পার্টমেন্টে উঠবে, এবং সেই জিনিসটি খেয়াল করবেন কথক, দ্য ন্যারেটর, এবং তাকে ছাড়তে আসবে তার বাবা মারা। লেখক অনুমান করবেন যে সেই বয়স্ক, মানে তাদেরকে অনুমান করবেন এটা তার প্যারেন্টস, অনুমান করবেন। এবং সেখানে যখন সেই মেয়েটি ট্রেনে উঠবে, তখন তাকে বিভিন্ন রকম
উপদেশ দিচ্ছি কি করা উচিত কি করা উচিত নয়। এখানে তিনটে পয়েন্টের কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে যে জিনিসগুলো ট্রেন কম্পার্টমেন্টে উঠে কোথায় রাখবে, জিনিসগুলো তার লাগেজগুলো। 2 নাম্বার, জানালা দিয়ে উঁকি মারা যাবে না। 3 নাম্বার, যে অচেনা লোককে অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে যেতে হবে। একেবারে গল্পের ফার্স্ট প্যারাতে এইভাবে গল্পটা শুরু হয়েছে। আমরা যখন টেক্সটটা বিটুইন দ্য লাইন্স পড়বো তখন আরো আমরা ডিটেলস পড়বো। তার আগে আমরা গল্পটা একটু অল্প কথায় জেনে নিই, একেবারে অল্প কথায়। এবার গল্পটা শুরু হয়ে গেছে। রওনা স্টেশনে মেয়েটি উঠে গেছে। এবার মেয়েটির সঙ্গে ন্যারেটরের সঙ্গে ইন্টারেকশন হচ্ছে, বিভিন্ন বিষয়ে কথোপকথন হচ্ছে। আপনি কোথায় যাবেন? দেহরাদুন। এইভাবে কথোপকথন চলতে থাকলো। এবার আমরা একটা জায়গায় আসবো, দুজনকে বোঝার চেষ্টা করবে, দুজনই নিজের অন্ধত্ব লুকিয়ে রাখবে। দুজন অ্যাকচুয়ালি লেখকও অন্ধ আর মেয়েটিও অন্ধ। আমরা গল্পের শেষ দিকে সেটা জানবো। এবং দুজনই তাদের অন্ধত্বটা লুকিয়ে রাখার চেষ্টা করছে। এবার দুজনের কথোপকথন ইতিমধ্যে মেয়েটির কাছ থেকে জানবে কথক যে মেয়েটি নামে সাহারানপুর নামক একটা স্টেশন, এবং মেয়েটির কাছ থেকেই জানবে সেই স্টেশনে তার কাকিমারা তাকে রিসিভ করতে আসবে। যেই না কাকিমার কথা বলা, তখন লেখক বলছে কাকিমা তো বয়োজ্যেষ্ঠ লোক, তো তারা একটু অন্য প্রকৃতির হয়, গুরু গম্ভীর প্রকৃতির হয়, ইত্যাদি ইত্যাদি বলছিল। এইভাবে দুজনের কথোপকথন চলতে চলতে ইতিমধ্যে সাহারানপুর পৌঁছে যাবে। পৌঁছানোর আগে অনেক পৌঁছে যাবে যখন ট্রেন থেকে নামবে, তখন আমরা তার চুলের সম্পর্কে আমরা জানবো যে ট্রেন থেকে নেমে যাওয়ার পরেও চুলের যে পারফিউম, সেই পারফিউমটা লেখকের মনকে নাড়া দিচ্ছে। এরপরে সেই কম্পার্টমেন্টে একজন অচেনা ভদ্রলোক উঠবে, যে ভদ্রলোকের কাছে জানবে, কথা বলে বুঝবে যে মেয়েটি অন্ধ। এতক্ষণ পর্যন্ত কিন্তু কতক জানতো না মেয়েটি অন্ধ। এবার কিন্তু মেয়েটা কনফার্ম হবে যে মেয়েটি অন্ধ, এবং তার সঙ্গে কথা বলতে বলতে জিজ্ঞেস করবে মেয়েটার চুল কেমন ছিল। যখন জিজ্ঞেস করবে প্রতি উত্তরে তখন বলবে যে মেয়েটির চুলগুলো কেমন ছিল সেটা আমি লক্ষ্য করিনি, তো মেয়েটার চোখগুলো আমি লক্ষ্য করেছিলাম, চোখগুলো খুব সুন্দর, কিন্তু তার চোখগুলো ইউজলেস, ব্যবহার করতে পারে না, অর্থাৎ সি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড। তুমি কি সেটা খেয়াল করোনি? এইভাবে গল্পটা শেষ হয়েছে। তাহলে সহজ কথায় আমি আসি, গল্পের শুরুতে একটা ট্রেন করে যাচ্ছে লেখক। যেতে যেতে রহনা নামক একটা স্টেশনে একটি যুবতী মেয়ে উঠলো ট্রেনে। সে তার কম্পার্টমেন্টে, সেই কম্পার্টমেন্টে দুইজনের যে কথোপকথন। এবার মেয়েটি যখন সাহারানপুর স্টেশনে পৌঁছে যখন নামলো, নামার পরে তার আন্টরা একে রিসিভ করলো। সেখানে একজন ভদ্রলোক আবার উঠলো, তার সঙ্গে একটু কথোপকথন, এবং শেষের দিকে বলবে তুমি কি বুঝতে পারোনি সে অন্ধ। এইভাবে গল্পটা শেষ হচ্ছে। একবার গল্পটা আমি অল্প কথায় তুলে ধরার চেষ্টা করলাম। এর মাঝে অনেক গল্প রয়েছে, অনেক বিষয় রয়েছে, সেই জিনিসগুলো আমরা টেক্সটটা যখন পড়বো খুব ভালো লাগবে। এই গল্পটা একটা শর্ট স্টোরি, খুব ইন্টারেস্টিং, খুব মজাদার, পড়তে ভীষণ ভালো লাগবে। এবার আমরা শুরু করছি টেক্সটটা পড়তে। এবার আমরা গল্পটা শুরু করছি। দ্য আইজ হ্যাভি, রাস্কিন বন্ডের লেখা। টেক্সটটা পড়বো, ফুটিয়ে পড়তে হবে। এখানে আমি একটু বলে নিই, আমি যেভাবে গল্পটা পড়াবো, বিটুইন দ্য লাইনস আলোচনা করব, সেই গল্পটা যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, আমার দৃঢ় বিশ্বাস কোনো ধরনের এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ কোশ্চেনের কোনো রকম প্রবলেম হবে না। আর গ্রামার পোর্শনের জন্য সেটা আমি আলাদা একটা ভিডিও ক্লিপিংস করব, সেটা আমি গ্রামারটা ডিটেইলস আলোচনা করব, কারণ এক একটা চ্যাপ্টার থেকে গ্রামার প্রচুর হয়। আর তোমাদের ফাইনাল পরীক্ষায় গ্রামার বলতে টেক্সট বেস গ্রামারগুলো আসে। ঠিক আছে, এবার আমরা গল্পটা শুরু করি। আগে আমরা গল্পটা বুঝি। গল্পটা পড়তে পড়তে এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ কোশ্চেন সব বিষয়গুলো বোঝা যাবে। এবার আমি গল্পটা শুরু করছি। দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ডের লেখা। এবার তোমরা প্রত্যেকে বইটা বের করো, 43 পেজ টেক্সট বইয়ের। সেই বইয়ের ফার্স্ট প্যারা আমি শুরু করছি। I had the train compartment to myself up to Rohna. I বলতে কে? Who is I? I is actually the author, Ruskin Bond. I had the train compartment to myself up to Rohna. মানে হলো যে আমি ট্রেন কম্পার্টমেন্টে রওনা পর্যন্ত একাই ছিলাম।
আমি বলতে এখানে রাস্কিন বন্ড বা ন্যারেটরের কথা বলা হয়েছে। দেন এ গার্ল গট ইন, তারপরে সেখানে একটি মেয়ে উঠলো। কোথায় কোথায় উঠলো? সেই ট্রেন কম্পার্টমেন্টে। The couple who saw her off were probably her parents. Couple মানে জোড়া, couple মানে জোড়া, মানে এক জোড়া যারা বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত তার পিতামাতা। সম্ভবত বলেছে কেন? কারণ লেখক মেয়েটিকে তো চেনে না, মেয়েটিকে ছাড়তে এসছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তার বাবা মা হতে পারে, তাই লেখক বলেছেন সম্ভবত তার বাবা মা। তাদেরকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল, চিন্তিত দেখাচ্ছিল, কি বিষয়ে সে কেমন থাকবে, তার জার্নিটা কেমন হবে সেই বিষয় নিয়ে চিন্তিত ছিল। They seemed very anxious about her comfort. তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য চিন্তিত ছিল। And the woman gave the girl detailed instruction as to where to keep her things. এবং সেই ভদ্রমহিলা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় জিনিসগুলো রাখতে হবে। When not to lean out of windows, কখন জানলা দিয়ে উঁকি মারা যাবে না। And how to avoid speaking to strangers, এবং কিভাবে অচেনা অজানা লোককে এড়িয়ে যেতে হবে। এখানে আমরা ফার্স্ট প্যারায় কি দেখলাম? ফার্স্ট প্যারায় দেখলাম এখানে লেখক বলছে যে সে ট্রেন কম্পার্টমেন্টে আছে, রওনা পর্যন্ত একাই ছিল, সেখানে একটি মেয়ে উঠলো, যে মেয়েটিকে বিদায় জানাতে ছিল তার বাবা মা। তার বাবা মারা তার বিষয়ে খুব চিন্তিত ছিল, তার সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে, এবং সেখানে তার মা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিচ্ছিলেন কি করতে হবে। এখানে তিনটে পয়েন্ট বলেছেন যে জিনিসগুলো কোথায় রাখতে হবে, জানালা দিয়ে উঁকি মারা বা হেলান দেওয়া যাবে না, আর অচেনা লোককে এড়িয়ে যাওয়া। তোমাদের পরীক্ষায় অবশ্য ব্রড কোশ্চেন আসে যে তার মা কি কি উপদেশ দিয়েছিল, তখন এই তিনটে পয়েন্ট লিখতেই হবে। তোমরা উত্তরটা যেমনই লেখো, যেভাবেই লেখো, আমরা এই তিনটে পয়েন্ট দেখব। খাতাটা যখন দেখব তখন আমরা এই তিনটে পয়েন্ট দেখব। এবার সেকেন্ড প্যারায় আসি। They called their goodbyes and the train pulled out of the station. তারা বিদায় জানালো এবং ট্রেনটা চলতে শুরু করলো, বেরোতে শুরু করলো স্টেশন থেকে। They called their goodbyes. They বলতে কারা? Who are they? They are the parents. এখানে they বলতে তার বাবা মার কথাই বোঝানো হয়েছে। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness. বলছে যে সেই সময় I was totally blind at the time, সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম। At the time বলতে এখানে বোঝানো হয়েছে যখন মেয়েটি ট্রেন কম্পার্টমেন্টে ওঠে এবং সেই কম্পার্টমেন্টে লেখক রয়েছে সেই সময়টার কথা বলেছে, at the time. And my eyes sensitive only to light and darkness, এবং আমার চোখগুলো আলো অন্ধকারের প্রতি স্পর্শকাতর। I was unable to tell what the girl looked like. বলছে I was unable to tell what the girl looked like. মানে আমি বুঝতে পারছিলাম না যে মেয়েটি দেখতে কেমন। তার মানে লেখক বুঝতে পারছিল না যে মেয়েটি দেখতে কেমন, সুন্দর না কুৎসিত। তার মানে হলো the author is completely blind. Author is completely blind. But I knew she wore slippers from the way they slapped against her heels. কিন্তু আমি জানতাম but I knew, আমি জানতাম কি, I বলতে এখানে the narrator, she wore slippers from the way, সে যে চটিটা পরেছিল, they slapped against her heels, এবং সেই জুতোর যে শব্দটা, সেই শব্দটা দেখে বুঝতে পারছিলাম আমি। তার মানে লেখক বলতে চাইছে যে সে দেখতে পাচ্ছে না মেয়েটি দেখতে কেমন, সে বুঝতে পারছে না, কিন্তু সে বুঝতে পারছে মেয়েটি হেঁটে আসছে। এখানে বলছে they slapped against her heels,
এখানে দে বলতে চপ্পলগুলোর কথা বলা হয়েছে। তাহলে এই পাড়ায় আমরা কি দেখলাম, এই পাড়ায় তার বাবা মা বিদায় জানালো, সেখানে লেখক বলছে এই সময় পুরোপুরি আমি অন্ধ ছিলাম, এবং সেটাও বলছে মেয়েটি দেখতে কেমন সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম যে মেয়েটি হেঁটে আসছে, তার যে চপ্পলের শব্দ সেই শব্দটা শুনে বুঝতে পারছিলাম। It would take me some time to discover something about her looks. বলছে it would take me some time to discover something about her looks. ওই কিছুটা সময় লাগবে আমার মেয়েটি দেখতে কেমন সেটা বোঝার, কিছুটা সময় লাগবে, কিছুটা সময় লাগবে, কিছুটা সময় লাগবে মানে সে হচ্ছে অন্ধ, সে চোখে দেখতে পায় না। অ্যাকচুয়ালি দ্য ব্লাইন্ড ম্যান ইজ আনএবল টু এনজয় দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ লাইট এন্ড কালার। যারা অন্ধ, যারা চোখে দেখতে পায় না, পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করতে পারে না, তারা পারে সৌন্দর্য উপলব্ধি করতে, সেটা হচ্ছে অন্তর্দৃষ্টির মাধ্যমে, মনের চোখ দিয়ে সেটা পারে। এখানে বলছে যে তার একটু সময় লাগবে মেয়েটি দেখতে কেমন, and perhaps I never would, এবং সম্ভবত নাও পেতে পারি, নাও পেতে পারি মানে হলো এই মেয়েটি দেখতে কেমন সেটা নাও বুঝতে পারি, সেটা কথা বলছে। But I like the sound of her voice and even the sound of her slippers. কিন্তু মেয়েটির কণ্ঠস্বর আমি পছন্দ করি এবং তার যে চপ্পলের শব্দ সেই শব্দটা আমার ভালো লাগে। Are you going all the way to Dehra? I asked. আমি জিজ্ঞেস করলাম তুমি কি দেহরা যাচ্ছ? দেহরা মিন্স দেহরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন। যে তুমি দেহরাদুন যাচ্ছ? I must have been sitting in a dark corner. আমি বসেছিলাম সেই ট্রেন কম্পার্টমেন্টের একটা কোণায়, because my voice startled her. কারণ আমার কণ্ঠস্বর সেই মেয়েটিকে হতচকিত করেছে, অবাক করে দিয়েছে। She gave a little exclamation. Exclamation মানে কোনো কিছু বলা একটু উৎসাহের সঙ্গে। She gave a little exclamation and said, I didn't know anyone else was here. সে বলছে কই এখানে কাউকে দেখতে পাচ্ছি না। এখানে I হচ্ছে the girl. I didn't know anyone আছে, I didn't know anyone. I refers to the girl. Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. বেশ ভালো, এটা অনেক সময় হয় যে সমস্ত লোকেরা যারা দৃষ্টিশক্তি সম্পূর্ণ, তারা চোখের সামনে যা দেখে they have to must to take in, মানে চোখ দিয়ে এতটাই বেশি দেখে সেটা তারা ক্যাচ করতে পারে না, ধরতে পারে না। যেটা ব্লাইন্ড ম্যান, যারা অন্ধ, যদি দেখে, কারোর মধ্যে 5টা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় অকেজ, চোখ, তারা মনের চোখ দিয়ে দেখে এবং সেটা ভালো করে যেটা অবজার্ভ করে, ভালো করে অবজার্ভ করে। এখানে তাই বলেছে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক সময় লাগে সেই জিনিসগুলো ইয়ে করতে, ধরতে। আই সাপোজ, আমি মনে করি, whereas people who cannot see or see very little have to take in only the essentials. যেখানে যে সমস্ত লোকেরা চোখে দেখতে পায় না বা অল্প দেখে, তাদের আবশ্যিক যেগুলো সেগুলোই তারা খেয়াল করে, whatever registers most tellingly on the remaining senses, এবং সেগুলো মনে ধরে বা বুঝতে পারে তাদের রিমেইনিং সেন্সেস। রিমেইনিং সেন্সেস বলতে চোখ বাদ দিয়ে যারা 4টা ইন্দ্রিয় রয়েছে সেগুলোর সাহায্যে। মানুষের ইন্দ্রিয় 5টা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এখানে চোখটা হচ্ছে যারা ব্লাইন্ড ম্যান তাদের ওকে মানে দেখতে পায় না, তো বাকি যে ইন্দ্রিয়গুলো আছে তার সঙ্গে মনটা যোগ হবে, সেই ইন্দ্রিয়ের সাহায্যে সেগুলো বুঝতে পারে। তাহলে এই প্যারা আমরা কি দেখলাম? এই প্যারায় লেখক বলতে চাইছে যে আমরা উই দ্য পিপল, উই দ্য হিউম্যান বিংস, আমরা যারা জনসাধারণ, যারা চোখে দেখতে পাই, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন, তারা কি করে চোখের সামনে এত কিছু দেখি, কোনোটাই আমরা ভালো করে মনোনিবেশ করে দেখি না বা ক্যাচ করতে পারি না। অন্যদিকে যারা ব্লাইন্ড, যারা চোখে দেখে না, তারা বা কম দেখে, তারা কি করে যতটুকু দেখে ভালো, যতটুকু করে সেই বাকি সেন্সের মাধ্যমে সেগুলো কাজগুলো করে যেগুলো আবশ্যিক। তাহলে 43 পেজে আমরা কি দেখলাম? 43 পেজে দেখলাম
যে রাস্কিন বন্ড ট্রেন কম্পার্টমেন্টে যাচ্ছে, রোহনা একটি মেয়ে উঠলো, মেয়েটিকে তার বাবা মা বিদায় জানালো, তার মা 3 রকমের উপদেশ দিল, দেওয়ার পরে তার বাবা মা বিদায় জানালো এবং ট্রেনটি ছেড়ে দিল। সেখানে একজনের সঙ্গে দেখা হবে, সেখানে লেখকের সঙ্গে কথোপকথন হবে। লেখক বোঝার চেষ্টা করবে, লেখক মেয়েটি দেখতে কেমন সেটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু সে বুঝতে পারছিল না, কারণ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। সে বুঝতে পারছিল যে মেয়েটির কণ্ঠস্বর, জুতোর শব্দ তার মনকে নাড়িয়ে দিয়েছিল। এবার তাদের দুজনের মধ্যে কথোপকথন হবে, জিজ্ঞেস করবে তুমি কি দেহরাদুন যাচ্ছ, এই কথাগুলো যখন জিজ্ঞেস করবে, করতে করতে এবার তাদের দুজনের মধ্যে কথোপকথন হবে এবং সেখানে আমরা দেখব এক কোনায় বসে রয়েছে লেখক এবং মেয়েটি তখন বলবে, এখানে আর কি কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না। তখন লেখক আবার বলবে যে যারা ভালো দৃষ্টি সম্পন্ন মানুষেরা চোখ দিয়ে এত কিছু দেখতে পারে, এত কিছু দেখে, কোনোটাই ভালো করে দেখে না। কিন্তু যারা ব্লাইন্ড, যারা চোখে দেখে না, কম দেখে, তারা নিজের আবশ্যিক যেগুলো সেগুলো বাকি অর্গান বা বাকি সেন্সের মাধ্যমে তারা রেজিস্টার করে, অনুধাবন করে। এরপরে আমরা 44 পৃষ্ঠাে চলে আসলাম। I didn't see you either. এখানে তোমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না তো। I said, আমি বললাম। But I heard you come in, কিন্তু আমি শুনতে পেলাম যে তুমি আসছো। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভাবলাম যে সে যদি if I would be able to prevent her from discovering that I was blind, যে আমি যে অন্ধ সে যদি বুঝতে পেরে যায়, আমি যে অন্ধ সে যদি বুঝতে পেরে যায়। I kept to my side. I kept to my seat. I thought it shouldn't be too difficult. আমি স্থির করলাম আমি আমার সিটে থাকবো। ভাবলাম এটা খুব একটা কষ্টের হবে না, যে তাকে আমি বুঝতে দেব না আমি যে অন্ধ। অ্যাকচুয়ালি এখানে লেখক বলতে চাইছে তার অন্ধত্ব লুকোনোর জন্য এত কিছু ভাবছে, তার কাছ থেকে, মেয়েটির কাছ থেকে অন্ধত্ব লুকোনোর জন্য। The girl said, I'm getting off at Saharanpur. My aunt is meeting me there. মেয়েটি বলছে যে আমি সাহারানপুরে নামবো, সেখানে আমার আন্ট রিসিভ করতে আসবে। Then I had better not get too familiar, I replied. আমি উত্তর দিলাম আর বেশি পরিচিত বাড়িয়ে লাভ নেই। যখনই বললো যে আমি সাহারানপুর নামবো, সেখানে আমার আন্ট রিসিভ করবে, তখন আমি বললাম যে বেশি পরিচিতি বাড়িয়ে লাভ নেই। Aunts are usually formidable creatures. আন্টেরা সাধারণত একটু গুরুগম্ভীর প্রকৃতির হয়। গুরুগম্ভীর বলতে একটু বদমেজাজি, রক্ষণশীলতা ইত্যাদি, এরকম অর্থে বোঝাতে চেয়েছে। বয়োজ্যেষ্ঠরা যেমন ছোটদেরকে শাসন করে, ঠিক সেরকমটাই, সেই অর্থে বলছে আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স। পরীক্ষা অনেক সময় আসে এখান থেকে কোশ্চেন, হোয়ার আর ইউ গোয়িং? সে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন? টু দেহরা এন্ড দেন টু মুসৌরি। বলছে প্রথমে দেহরাদুন যাব, তারপরে মুসৌরি যাব। প্রথমে দেহরাদুন, তারপরে মুসৌরি। মুসৌরি হলো উত্তরাখণ্ডের একটা জায়গা, হিল এরিয়া, হিলি টাউন আর কি। ওহ, হাউ লাকি ইউ আর! আপনি কত ভাগ্যবান। এখানে ইউ বলতে বোঝানো হয়েছে দ্য ন্যারেটরকে। বলছে আপনি কত ভাগ্যবান। ও হাউ লাকি ইউ আর, আপনি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আমারও তো ইচ্ছা করে মুসৌরি যাওয়ার। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আই এর পরে সাধারণত আমরা জানি ওয়াচ বসে, কিন্তু এখানে লেখক বসিয়েছে ওয়ার। তার মানে হলো যখন কবি কল্পনায় কোনো কিছু ভাববে, বাস্তবে সত্য নয়, অনুমান বা ভাবনা বা কল্পনা, তখন ওয়ার শব্দটা ব্যবহার করা হয় গ্রামাটিক্যাল টার্মে সাবজাংটিভ মুড করতে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরে নাও আমি যদি প্রধানমন্ত্রী হতাম, এই কাজটা আমি করতাম। If I were the Prime Minister of India, I would do this work. If I were the Prime Minister of India, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, কিন্তু প্রধানমন্ত্রী হয়নি। এখানে ঠিক তাই, I wish I were going to মুসৌরি, মানে আমার ইচ্ছা, আমি কিন্তু মুসৌরি যাইনি।
আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, অক্টোবর মাসে। এখানে লেখক বলছে যে ও হাউ লাকি ইউ আর, এখানে ইউটা হলো লেখক দ্য ন্যারেটরকে বোঝাচ্ছে। আই উইশ আই ওয়ার, এখানে আই বলতে মেয়েটিকে বোঝানো হয়েছে। আই লাভ দ্য হিলস, আই বলতে এখানে মেয়েটিকে বোঝানো হয়েছে। দ্য গার্ল লাভস দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, অক্টোবর মাসে সাধারণত পাহাড়ি এলাকাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়, বিভিন্ন ফল ফুল দেখা যায়, বিভিন্ন ধরনের গাছ দেখা যায়, তার জন্যই বলছি স্পেশালি ইন অক্টোবর, যখন উইন্টারটা পুরোপুরি শুরু হয় আর কি, শুরু হতে শুরু করে। তখন লেখক বলছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই একেবারে পারফেক্ট সময়। কোনটা? অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। I said calling on my memories, আমি বললাম আমি আমার স্মৃতি থেকে। The hills are covered with wild dahlias, the sun is delicious, and at night you can sit in front of a log fire and drink a little brandy. Start. I said calling on my memories, লেখক বলছে আমি আমার স্মৃতি থেকে বলছি, তার মানে লেখক একটু ইন্ডিকেট করছে যে বলছে আমি আমার স্মৃতি থেকে বলছি মুসৌরিতে ভিজিট করা অক্টোবর মাসে ভালো। কি বলছে? দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, সে পাহাড়গুলো বন্য ডালিয়া ফুলে ভরে যায়। আর কি? দ্য সান ইজ ডিলিশিয়াস, দ্য সান ইজ ডিলিশিয়াস, ডিলিশিয়াস মানে হলো সুস্বাদু খাবারের ক্ষেত্রে, কিন্তু এখানে সূর্য ডিলিশিয়াস বলেছে, তার মানে সূর্যটা খুব সুস্বাদু সেরকমটা না। The sun is pleasant, the sun is pleasant মানে মনোরম। সাধারণত শীত প্রধান দেশে সূর্যটা তাদের কাছে খুব মনোরম আনন্দদায়ক। সাধারণত সামার সিজনে শীত প্রধান দেশে সূর্যের তাপটা তাদের কাছে অনেক আনন্দের মনোরম। লেখক এই জিনিসটা বলতে চাইছে the sun is delicious বলতে বোঝানো হয়েছে the sunlight is pleasant to us। লেখক এই জিনিসটা বোঝাতে চেয়েছে। And at night you can sit in front of a log fire, এবং রাত্রেবেলা তুমি বসে থাকতে পারো গাছের গুড়ির সামনে আগুন ধরিয়ে। And drink a little brandy, এবং কিছু সুরা পান বা মদ পান করতে পারো। Most of the tourists have gone, বেশিরভাগ পর্যটকই এখান থেকে চলে গেছে। And the roads are quiet and almost deserted, রাস্তাটা শান্ত এবং ফাঁকা। ডেজার্ট মানে মরুভূমি হয়, ডেজার্ট মানে বড় চামচ হয়, এখানে ডেজার্ট মানে ফাঁকা, আবার ডেজার্ট মানে পরিত্যক্ত। আর বলছে কোয়াইট, কিউ ইউ আই ই টি কোয়াইট, কোয়াইট মানে শান্ত। আর কিউ ইউ আই টি ই কোয়াইট, কোয়াইট মানে হলো পরিপূর্ণ বা সম্পূর্ণ। আর কিউ ইউ আই টি কুইট, কুইট মানে ত্যাগ করা বা ছাড়া। ঠিক আছে, তাহলে এখানে কি দেখলাম যে মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ পর্যটকই চলে গেছে। and the roads are quiet and almost deserted, রাস্তাটা একেবারে নির্জন ফাঁকা শুনশান শান্ত। yes অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, তাই অক্টোবর হলো সবথেকে ভালো সময়। তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আছে অক্টোবর কেন ভালো সময়, তখন এই প্যারাটা সম্পূর্ণ লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে আজ এই পর্যন্তই। এরপরের ভিডিওতে আমি বাকিটুকু আলোচনা করব। কারো কোনো রকম কোশ্চেন, কারো যদি কোনো বাক্য বা কোনো শব্দের ক্ষেত্রে বুঝতে ভুল হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, নাহলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো।